হ্যালো এভরিওয়ান, আজকের লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হলো সসীম ধারা। তো সসীম ধারা সম্পর্কে জানতে গেলে আমাদের প্রথমে অনুক্রম সম্বন্ধে জানতে হবে। তো এক নম্বর কিওয়ার্ডটা আমি লিখে রাখছি অনুক্রম। তো অনুক্রম কাকে বলছে যখন কতগুলো রাশি ক্রমান্বয়ে একটি বিশেষ নিয়মে এমনভাবে সাজানো থাকে যে এর পূর্ববর্তী এবং পরবর্তী পদের মধ্যে কিভাবে সম্পর্কিত সেটা জানা যায়, এবং সেই রাশিগুলোর সেটটাকে আমরা বলবো অনুক্রম। তো আমরা একটা বাস্তব জীবনের উদাহরণের সাহায্যে বিষয়টাকে বোঝার চেষ্টা করি। ধরো তুমি সিদ্ধান্ত নিলা যে তুমি কিছু টাকা সঞ্চয় করবা। তো একটা হচ্ছে মাটির ব্যাংক কিনলা, ওকে। তো এই মাটির ব্যাংকে ধরো তুমি হচ্ছে টাকা জমাবা। তো তুমি একটা বিশেষ নিয়মে এখানে হচ্ছে টাকা জমাবা। কিরকম, ধরো তুমি চিন্তা করলা যে প্রথম সপ্তাহে আমি টাকা জমাবো হচ্ছে 5 টাকা, ওকে। এবং দ্বিতীয় সপ্তাহে তুমি টাকা জমাবা হচ্ছে 10 টাকা, ওকে। এবং হচ্ছে তৃতীয় সপ্তাহে টাকা জমাবা কয় টাকা, 15 টাকা, ওকে। তাহলে দেখো এখানে তুমি একটা কিন্তু বিশেষ নিয়মে টাকাটা হচ্ছে জমাচ্ছ। তো এইভাবে করে তুমি যদি টাকা জমাইতে থাকো তাহলে পরবর্তী জমবে হচ্ছে 20 টাকা জমবে। দেখো এখানে বলছে যে দ্বিতীয় পদ এবং প্রথম পদের মধ্যে দেখো মধ্যবর্তী পার্থক্য কত হচ্ছে 5 টাকা। তুমি প্রথম সপ্তাহে জমাচ্ছ 5 টাকা, তাহলে দ্বিতীয় সপ্তাহে তোমার হচ্ছে জমানো হচ্ছে 10 টাকা, অর্থাৎ প্রথম সপ্তাহের থেকে 5 টাকা বেশি। এবং দেখো তৃতীয় সপ্তাহে হয়েছে 15 টাকা, অর্থাৎ দ্বিতীয় সপ্তাহের থেকে আবার 5 টাকা বেশি। তৃতীয় সপ্তাহে যত টাকা জমাইছো তার চতুর্থ সপ্তাহে আবার হচ্ছে 5 টাকা বেশি, 20 টাকা। তো ধরো এভাবে করে যদি তুমি রানিং অবস্থায় চলতে থাকে তাহলে এভাবে করে তুমি একটা বিশেষ নিয়মে হচ্ছে টাকাগুলো জমাচ্ছ। তো এটাই বলছি যে অনুক্রম বলছে কি, যে যখন কতগুলো রাশি, অর্থাৎ এই যে 5, 10, 15, 20 এগুলো হচ্ছে আমাদের একটা রাশি, বলছে যখন কতগুলো রাশি ক্রমান্বয়ে একটি বিশেষ নিয়মে এমন ভাবে সাজানো থাকে যে পূর্ববর্তী এবং পরবর্তী পদের মধ্যে কিভাবে সম্পর্কিত সেটা জানা যায়। তাহলে দেখো এখানে আমরা এটা কিন্তু জানতে পারলাম যে এক একটা, এই যে আমরা যদি তৃতীয় পদটা চিন্তা করি, তৃতীয় পদ থেকে দেখো যে দ্বিতীয় পদের পার্থক্য কত, 5। আবার হচ্ছে চতুর্থ পদ থেকে তৃতীয় পদের পার্থক্য কত, 5। অর্থাৎ একটা বিশেষ নিয়মে আমরা এখানে টাকাগুলা জমাইছি। এরকম শুধু হবে এরকম ব্যাপারটা নয়। ধরো তুমি এরকম চিন্তা করলা, ধরো প্রথম মাসে জমাইছি হচ্ছে 2 টাকা, এর পরবর্তী মাসে জমাইছি হচ্ছে 4 টাকা, এর পরবর্তী মাসে আবার ধরো মনে হয় যে 8 টাকা জমাইছো, এরপরে আবার হচ্ছে 16 টাকা। তো এইভাবে করে যদি তোমার হচ্ছে কন্টিনিউ চলতে থাকে তাহলে দেখো দ্বিতীয় এই অনুক্রমটার ক্ষেত্রে আমরা কি কি বুঝতেছি, যে প্রথম মাসে জমাইছি 2 টাকা, এর পরবর্তী মাসে কিন্তু তার ডাবল জমাইছি 4 টাকা। অর্থাৎ এটাই বলতেছে যে যখন কতগুলো রাশি ক্রমান্বয়ে একটি বিশেষ নিয়মে এমনভাবে সাজানো থাকে যে এর পূর্ববর্তী এবং পরবর্তী পদের মধ্যে কিভাবে সম্পর্কিত সেই বিষয়টা জানা যায়। আর এই রাশিগুলার সেটটাকে আমরা বলবো অনুক্রম। তো আশা করি সবাই অনুক্রম বিষয়টা বুঝতে পারছি। একইভাবে দেখো এখন ধারা, তাহলে ধারা কাকে বলবো, বলছে যখন একটা অনুক্রমকে আমরা যোগ চিহ্ন দ্বারা পরস্পর পদগুলাকে আমরা যুক্ত করব তখনই একটা আমরা ধারা পেয়ে যাব। ধরো এই যে অনুক্রমটা পেয়েছি, এই অনুক্রমটাকে, তাহলে এটা আমাদের হচ্ছে অনুক্রম, ওকে। তাহলে দেখো এই অনুক্রমটাকে যদি আমি 5 প্লাস 10 প্লাস 15 প্লাস 20 প্লাস ডট 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 এই কারণে লিখি, তাহলে এটা হয়ে গেল আমাদের একটা ধারা। তাহলে ধারা কাকে বলছে, যে যখন কোনো অনুক্রমকে যখন আমরা প্লাস চিহ্ন দ্বারা পদগুলোকে যুক্ত করব তখনই একটা হচ্ছে ধারা পেয়ে যাব, ওকে। তাহলে এইটাই হচ্ছে আমাদের একটা ধারা। তো আশা করি সবাই বুঝতে পারছি। এরপরে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো সমান্তর ধারা। তাহলে সমান্তর ধারা আমরা কাকে বলবো, বলছে কোন ধারা যখন কোনো একটা নির্দিষ্ট পদ এর পূর্ববর্তী পদের পার্থক্যগুলো কি থাকবে, নির্দিষ্ট থাকবে, সেই ধারাটাকে আমরা বলবো হচ্ছে সমান্তর ধারা। তো দেখো এখানে আমি হচ্ছে দুইটা অনুক্রম লিখছিলাম। তো অনুক্রমে যদি প্রথম ধারাটা আমরা নিয়ে বিচার করি, তাহলে দেখো যে দ্বিতীয় পদ এবং প্রথম পদ এর মধ্যবর্তী পার্থক্য হচ্ছে 5, এবং দ্বিতীয় এবং তৃতীয় পদ এদের মধ্যবর্তী পার্থক্য হচ্ছে 5। আবার তৃতীয় এবং চতুর্থ এদের মধ্যবর্তী পার্থক্য হচ্ছে 5। অর্থাৎ এটাই বলছে যে যে কোনো পদ এবং এর পূর্ববর্তী পদের পার্থক্যগুলো যদি সমান হয় তাহলে সেই ধারাটাকে আমরা বলবো হচ্ছে সমান্তর ধারা। যে যদি আমি চিন্তা করি হচ্ছে 2 যোগ 4 যোগ 6 যোগ 8, তাহলে দেখো এখানে হচ্ছে পূর্ববর্তী এবং পরবর্তী এই পার্থক্যটা কত, 2। ঠিক এখানেও দেখো পার্থক্য কত, 2। এখানেও দেখো আমাদের পার্থক্য হচ্ছে 2, ওকে। তাহলে এই যে ধারাগুলা পাবো এই ধারাগুলোকে বলবো আমরা হচ্ছে সমান্তর ধারা। উপরে চলো হচ্ছে সসীম ধারা নিয়ে আলোচনা করি। দেখো সসীম ধারা কাকে বলছে যে ধারার পদ সংখ্যাগুলো হচ্ছে নির্দিষ্ট তাকে আমরা বলবো সসীম ধারা। তো দেখো এখানে 5, 10, 15, 20 প্লাস ডট 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 আকারে দিছি। তো আমি যদি শেষে এভাবে লিখি যে দেখো প্লাস 55, তাহলে দেখো এখানে কিন্তু এই যে 5 থেকে 55 পর্যন্ত এই যে ধারাটার মধ্যে যে মধ্যবর্তী পার্থক্য হচ্ছে 5 5 5 5 করে যদি আমরা বাড়াই তাহলে কিন্তু একসময় নির্দিষ্ট হয়ে যাবে পদ সংখ্যাগুলা। তো এটাই বলছে যে ধারার পদ সংখ্যাগুলো হচ্ছে নির্দিষ্ট সেটাকে আমরা বলবো হচ্ছে সসীম ধারা, ওকে। এরপরে দেখি যে অসীম ধারা কাকে বলে। অসীম ধারা তাহলে কাকে বলতে পারবো, যে ধারার পদ সংখ্যাগুলো হচ্ছে সুনির্দিষ্ট নয় তাকে আমরা বলবো হচ্ছে
অসীম ধারা। ওকে, তাহলে দেখো এখানে আমি একটা ধারা লিখছি যে 2 4 6 8, হ্যাঁ, যোগ ডট 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 আকারে আমি দিয়ে দিলাম, অর্থাৎ আমি শেষ পদটাকে চিহ্নিত করলাম না। তাহলে কি এখানে হচ্ছে এন এর মান যত বাড়তে থাকবে তত মনে হয় যে আমাদের কিন্তু ধারাটা বাড়তেই থাকবে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারবো এটাকে অসীম ধারা। ওকে, তাহলে এরপরে দেখো আমরা হচ্ছে আলোচনা করব সমান্তর ধারার হচ্ছে সাধারণ পদ নির্ণয় করার জন্য। তাহলে দেখো তো আমরা এই যে একটা ধারা পেলাম যে 5 10 15 20 প্লাস ডট 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 হচ্ছে 55। তো এই ধারাটাকে আমরা বলছিলাম হচ্ছে কি এটা আমাদের একটা সমান্তর ধারা, কারণ যে কোনো পদ এবং এর পূর্ববর্তী পদের পার্থক্যগুলো আমাদের কিন্তু সমান ছিল। ওকে, তাহলে এবার দেখি। ওকে, তাহলে এরপরে আমাদের হচ্ছে টার্গেট কি, যে সমান্তর ধারার সাধারণ পদ নির্ণয় করা। অর্থাৎ সমান্তর ধারার সাধারণ পদ বলতে বোঝাচ্ছে, ধরো আমি তোমাকে এখানে ধারাটা দিলাম যে 5 10 15 20 প্লাস ডট 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 55। তাহলে এই যে 55তম, এই যে 55, এই সংখ্যাটা, ধরো এখানে আমরা একটা গল্প দিয়ে শুরু করছিলাম যে তুমি হচ্ছে সপ্তাহে কিন্তু 5 টাকা করে জমাচ্ছিলা। তো এই যে 55 টাকাটা জমাইছো, এটা তুমি কততম সপ্তাহে মনে করো জমাবা? এই ধরনের যখন আমাদের প্রশ্ন আসবে তখনই কিন্তু আমাদের এই সাধারণ পদের ধারণাটা চলে আসবে। প্রথম পদটাকে আমরা সবসময় প্রথম পদ এ দ্বারা চিহ্নিত করব। সমান্তর ধারার প্রথম পদটাকে আমরা চিহ্নিত করব হচ্ছে এ দ্বারা। ওকে, এবং এদের মধ্যবর্তী পার্থক্যগুলো দেখো, যে মধ্যবর্তী পার্থক্যগুলোকে আমরা ধরবো হচ্ছে সাধারণ অন্তর। সাধারণ অন্তর, সাধারণ অন্তর তাহলে কি? সাধারণ অন্তর হচ্ছে আমরা প্রকাশ করলাম হচ্ছে ডি দিয়ে। অর্থাৎ এই সাধারণ অন্তর বলতে কি বোঝাচ্ছে, যে যে কোনো পদ এবং এর পূর্ববর্তী পদের যে পার্থক্যগুলো, এই পার্থক্যটাই হচ্ছে আমাদের হচ্ছে ডি। ওকে, তাহলে এখন আমরা একটা খেয়াল করি, যখন আমরা এই ধারাটা লিখছিলাম সমান্তর ধারাটা, তাহলে এই সমান্তর ধারাটার ক্ষেত্রে আমাদের কি ছিল? দেখো যে প্রথম পদটা কিন্তু 5 কিন্তু দ্বিতীয় পদটা কি ছিল? যে 5 যোগ 5, তাই না? এটা পেয়েছিলাম হচ্ছে 10। এর পরবর্তী ধারাটা কি ছিল? যে 10 যোগ হচ্ছে 5, তাই না? এরপরে পরবর্তী ধারাটা আমাদের কি ছিল? যে 15 যোগ 5। অর্থাৎ এখানে কি হয়েছে দেখো, যে প্রথম পদ যোগ হচ্ছে আমাদের সাধারণ অন্তরটা আমরা যুক্ত করছি, এক্ষেত্রে দ্বিতীয় পদ যোগ সাধারণ অন্তর যুক্ত করছি, তৃতীয় পদ যোগ হচ্ছে সাধারণ অন্তর যুক্ত করছি, তাই না? তাহলে এই ক্ষেত্রে যদি আমরা একটা সূত্র চিন্তা করি, তাহলে দেখো তো আমরা ধরে নিয়েছিলাম যে দেখো এর প্রথম পদটা কত? এ, এবং সাধারণ অন্তরটা ধরে নিয়েছিলাম আমরা হচ্ছে ডি। ওকে, তাহলে আমি বলি যে সমান্তর ধারার, দেখো যে সমান্তর ধারার ধারার প্রথম পদ, দেখো প্রথম পদটাকে ধরে নিলাম তাহলে এ। তাহলে দেখো যে সমান্তর ধারার, তাহলে আমরা দ্বিতীয় পদটা কি পাবো? দেখো তো সমান্তর ধারার দ্বিতীয় পদ, তাহলে দ্বিতীয় পদ দেখো যে এ প্লাস ডি। কারণ কি দেখো এখানে যদি আমরা খেয়াল করি, প্রথম পদটা ছিল এ 5, এবং এদের মধ্যবর্তী পার্থক্য পদগুলোর পার্থক্য ছিল কত? 5। তাহলে কিন্তু পরবর্তীতে প্রতিটা পদের সাথে কিন্তু আমরা হচ্ছে 5 5 করে যোগ করছিলাম। তাহলে দেখো দ্বিতীয় পদটা কি হবে? এ প্লাস ডি। একইভাবে দেখো তো যে সমান্তর ধারার, তাহলে তৃতীয় পদ সমান সমান আমরা কি পাবো? যে এ প্লাস 2d। অর্থাৎ হচ্ছে এখানে দেখো যে তৃতীয় পদটার ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, তাহলে 5-এর সাথে কিন্তু এখানে 5 যোগ হয়েছিল, আবার এখানে পর্যন্ত যেতে হচ্ছে 5 যোগ হয়েছিল, তাই আমরা এখানে লিখতে পারবো কি? এ প্লাস 2d। একইভাবে দেখো যে সমান্তর ধারার, তাহলে হচ্ছে চতুর্থ পদ সমান সমান তাহলে কত পাবো? দেখো যে এ প্লাস 3d। ডট 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 আমরা যদি এইভাবে চিন্তা করি, তাহলে দেখো তো অতএব সমান্তর ধারার n তম পদ। তাহলে দেখো যে সমান্তর ধারার n তম পদ কত পাবো? দেখো যে যখন আমি চতুর্থ পদটা নির্ণয় করছি, তখন দেখো এ প্লাস, এই যে এখানে খেয়াল করি যে এই যে 3, অর্থাৎ যখন আমার পদটা ছিল চতুর্থতম পদ, তখন কিন্তু এখানে আমরা পেয়েছি হচ্ছে 3। আবার দেখো যে যখন তৃতীয় পদ আমরা আলোচনা করছি, তখন দেখো ডি এর সাথে কিন্তু আছে হচ্ছে 2, অর্থাৎ কি এন এর মানটা হচ্ছে কিন্তু আমাদের 1 করে কমতেছে। দেখো যে দ্বিতীয় পদ যখন পেয়েছি, তখন ডি এর সাথে কিন্তু আছে 1, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে সমান্তর ধারার n-তম পদ আমরা পাবো এ এর জায়গায় থাকবে প্লাস, দেখো তাহলে এখানে কি হচ্ছে যে n এর মানটা কমতেছে, অর্থাৎ পদ সংখ্যা যত তার থেকে 1 কমতেছে, n-1 ইন্টু ডি। ওকে, তাহলে এটাই আমাদের হচ্ছে সমান্তর ধারার n-তম পদ নির্ণয়ের সূত্র, এ প্লাস n-1 ইন্টু ডি। এই যে আমি একটা সমান্তর ধারা লিখেছিলাম যে 5 যোগ 10 যোগ 15 যোগ 20 যোগ প্লাস ডট 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 হচ্ছে 55। তো এখন আমাদের প্রশ্ন করতে পারে যে এই 55 টাকাটা আমি কততম সপ্তাহে জমা দিয়েছিলাম। তো এই যে কততম পদ এই ধরনের যদি ধারণা আসে, তাহলে আমাদের হচ্ছে n-তম পদের ধারণাটা চলে আসবে। তাহলে দেখো আমাদের হচ্ছে এখন টার্গেট হবে কি, যে এই 55 টাকাটা যে আমি জমাইছি, এটা হচ্ছে কততম সপ্তাহে আমি
জমা দিছিলাম। ওকে, তাহলে ধরি আমরা জানি না যে এই 55 টাকাটা কততম সপ্তাহে জমা দিছিলাম। ধরে নিলাম যে n তম সপ্তাহে জমাইছি, n তম সপ্তাহে। তাহলে n তম সপ্তাহের তাহলে n তম পদটার আমাদের কি জানতাম যে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ওকে, তাহলে n তম সপ্তাহে কত টাকা জমাইছি? 55 টাকা। রেখে দেই 55 ইজুকাল টু এ। এ কি? এ আমরা জানি সমান্তর ধারার প্রথম পদ। তাহলে দেখো এই সমান্তর ধারার প্রথম পদটা আমাদের কত? 5। ওকে, তাহলে এটা মানটা আমরা বসাই দিই 5 প্লাস দেখো যে n-1, n এর মানটাই আমরা হচ্ছে নির্ণয় করব। তাহলে n-1 ইন্টু ডি। ডি কি ছিল? যে সাধারণ অন্তর। সাধারণ অন্তর বলতে কি বোঝায়? যে সমান্তর ধারার পদগুলার হচ্ছে মধ্যবর্তী পদগুলার পার্থক্য। তাহলে এখানে আমাদের মধ্যবর্তী পার্থক্য ছিল আমাদের হচ্ছে 5। তাহলে এটা আমরা পাবো হচ্ছে 5। ওকে, তাহলে দেখো যে 55 ইজুকাল টু তাহলে 5 প্লাস, তাহলে এখানে ক্যালকুলেশন যদি করি তাহলে আমরা পাবো 5n মাইনাস 5। ওকে, তাহলে +5 এবং -5 চলে গেল। তাহলে দেখো যে 55 ইজুকাল টু হচ্ছে 5n। তাহলে n ইজুকাল টু আমরা পাবো 55 ডিভাইডেড বাই 5 ইজুকাল টু হচ্ছে 11তম পদ, 11। তাহলে দেখো যে n এর মানটা পেলাম হচ্ছে 11, অর্থাৎ 11তম সপ্তাহে আমরা এই 55 টাকাটা জমা দিছিলাম। অর্থাৎ তুমি যদি এখন এই ধারাটা আস্তে 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 করে বাড়াও তাহলে দেখবা যে 11তম পদটা হবে আমাদের হচ্ছে 55। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছি। এরপরে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি। ওকে, তাহলে n সংখ্যক পদের সমষ্টিটা আমাদের কি ধারণা দিবে? ধারণা দিবে দেখো যে এই যে আমি একটা ধারা লিখছি, সমান্তর ধারা 5 প্লাস 10 প্লাস 15 প্লাস 20 প্লাস হচ্ছে ... 55। তাহলে ধরো এই যে আমরা এখান থেকে তো নির্ণয় করলাম যে 11তম সপ্তাহ পর্যন্ত মনে হয় যে তুমি টাকাটা জমাইছো। তো এই যে 11তম সপ্তাহ পর্যন্ত মোট কত টাকা জমাইছো, এই যে মানটা নির্ণয় করার জন্য আমাদের সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টিটার ধারণাটা লাগবেই। ওকে, তো আমরা চলো বিস্তারিত আলোচনা করি। দেখো n সংখ্যক পদের সমষ্টির নির্ণয়ের জন্য আমাদের হচ্ছে সূত্র আছে দুইটা। দেখো আমরা হচ্ছে আলোচনা করি। দেখো তাহলে সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র পাবো। দেখো যে Sn is equal to n divided by 2 twice a plus n minus 1 into d। ওকে, যেখানে আমাদের কি থাকবে? a হবে কি? a হচ্ছে আমাদের প্রথম পদ। ওকে, আর d অবশ্যই হবে আমাদের সাধারণ অন্তর, অর্থাৎ সমান্তর ধারার যে কোনো পদ এবং এর পূর্ববর্তী পদের পার্থক্য। ওকে, সাধারণ অন্তর। ডি হচ্ছে আমাদের সাধারণ অন্তর। আর এন কি? এন হচ্ছে আমাদের হচ্ছে এখানে পদ সংখ্যা, অর্থাৎ আমরা জয়টা পদ নিয়ে কাজ করব সেই পদ সংখ্যাটা হবে আমাদের এন। ওকে, তাহলে এটা আমাদের একটা হচ্ছে সমান্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র। আরেকটা আছে সূত্র, দেখো যদি আমাদের শেষ পদ দেওয়া থাকে, শেষ পদ জানা থাকলে যেমন ধরো এর আগে যে আমরা উদাহরণটা দিছিলাম, দেখো যে এরকম ছিল যে 5, 10, 15, 20 প্লাস ... প্লাস 55 ছিল। তাহলে দেখো তো এই ধারাটার কিন্তু আমরা এই যে শেষ পদটা হচ্ছে জানতাম। তো যদি এই শেষ পদ জানা থাকে তাহলে এর ক্ষেত্রে আমরা সূত্র ব্যবহার করব। দেখো যে Sn is equal to n/2 into a plus p। ওকে, তাহলে এখানে p কি? p হচ্ছে আমাদের এখানে শেষ পদ, p হচ্ছে আমাদের এখানে শেষ পদ। তো আশা করি সবাই বুঝতে পারছি। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের কিভাবে আসবে? তাহলে দেখো আমি যদি এই ইকুয়েশনটা দেখো চিন্তা করি যে দেখো 5 প্লাস 10 প্লাস 15 প্লাস 20 প্লাস ... হচ্ছে 55। তাহলে এই যে 5 থেকে 55 পর্যন্ত, অর্থাৎ আমরা এই দেখলাম যে 55 কততম সপ্তাহে জমাইছিলাম? যে 11তম সপ্তাহে জমাইছিলাম, তাই না? তাহলে এই যে প্রথম থেকে 11তম সপ্তাহে আমার মোট কত টাকা জমা হয়েছে, তাহলে এটা যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে আমাদের হচ্ছে এই সূত্রটা ব্যবহার করতে হবে। দেখো তাহলে এখানে আমরা কি পাবো? দেখো যে n/2, তাহলে আগেই আমরা নির্ণয় করে নিয়েছিলাম যে এই 55 টাকাটা আমার কততম সপ্তাহে আমি জমাইছিলাম? যে 11তম সপ্তাহে। তাহলে n এর মান হচ্ছে আমাদের 11 ডিভাইডেড বাই 2 ইন্টু দেখো a কি আমাদের প্রথম পদ, প্রথম পদ হচ্ছে কত? 5 প্লাস p শেষ পদ কত? আমাদের 55। ওকে, তাহলে 11 ডিভাইডেড বাই 2 ইন্টু তাহলে এটা পাবো আমরা হচ্ছে 60। তাহলে দেখো এটা যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে 30, আর এটা ক্যালকুলেশন করলে পাবো আমরা হচ্ছে 330। ওকে, তাহলে এভাবে করে আমরা হচ্ছে যে কোনো সমান্তর ধারার পদ সংখ্যার সমষ্টি নির্ণয় করতে পারবো। ওকে, দেখো এই ছিল মূলত সমান্তর ধারার বেসিক আলোচনা, কিন্তু এর বাইরেও আমাদের হচ্ছে কিছু সূত্র জানতে হবে যেগুলো আমাদের এমসিকিউ সলভ করার ক্ষেত্রে খুব কাজে দিবে। তো চলো বিস্তারিত আরো আলোচনা করি। যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করতে, তাহলে দেখো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি যদি নির্ণয়ের সূত্র হচ্ছে আমাদের n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। অর্থাৎ এটা দ্বারা কি বোঝাচ্ছে? যে ধরো
এভাবে করে দেওয়া থাকলো যে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ ডট 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 দিলাম হচ্ছে প্লাস, মনে করে হচ্ছে 10। ওকে, তো এভাবে করে যদি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে আমরা সূত্র ব্যবহার করবো n × n+1 ডিভাইডেড বাই 2। অর্থাৎ দেখো যে যদি এখানে আমরা হচ্ছে n এর মান তোমাকে যদি বলি, দেখো যে প্রথম 3টি পদের সমষ্টি কত, তাহলে দেখো n এর মান কত, n এর মান হচ্ছে অবশ্যই 3 ইন্টু, তাহলে দেখো n+1 ইন্টু কত 4 ডিভাইডেড বাই 2, তাহলে দেখো 2 দুগুণা 4 ইকুয়াল টু কত 3 দুগুণা 6। তাহলে দেখো যে প্রথম যদি 3টা পদের সমষ্টি আমরা যোগ করি, তাহলে কিন্তু আমরা হচ্ছে 6 পাবো। তো এটা হচ্ছে এমসিকিউর জন্য কাজে লাগবে। তাহলে লিখো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি পাবো আমরা হচ্ছে n × n+1 ডিভাইডেড বাই 2। ওকে, এরপরে আসো, এরপরে আমাদের সূত্র আসবে কি, যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, বর্গের সমষ্টি। দেখো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি আমরা পাবো, দেখো যে n × n+1 × 2n+1 ডিভাইডেড বাই 6। ওকে, তাহলে এটা কিরকম ধারাটা পাবো, ধারাটা পাবো এরকম, দেখো যে 1² প্লাস 2² প্লাস 3² প্লাস 4² প্লাস ডট 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 আকারে চলতে থাকবে। তাহলে এই যে এভাবে করে যদি তোমার এর কোনো ধারা দেওয়া থাকে এবং যদি বলে যে প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো বা প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো, তাহলে আমরা হচ্ছে এই যে n × n+1 × 2n+1 ডিভাইডেড বাই 6, এই n এর জায়গায় আমরা পদ সংখ্যাটা বসাই দিলেই আমরা এর সমষ্টি পেয়ে যাব। ওকে, ঠিক একইভাবে দেখো, তাহলে এবার আমরা হচ্ছে 3 নম্বর সূত্র আলোচনা করি। দেখো 3 নম্বর সূত্রটা কি, যে n সংখ্যক, দেখো যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, ঘনের সমষ্টি, ঘনের সমষ্টি। তাহলে ঘনের সমষ্টি আমরা পাবো, দেখো যে n × n+1 ডিভাইডেড বাই 2, আর এই যে পুরা রাশিটার উপরে আমরা দিয়ে দেব স্কয়ার। ওকে, তাহলে দেখো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি ক্ষেত্রে কিন্তু আমরা দেখো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যে সমষ্টি পেয়েছিলাম, ওই সমষ্টিটার উপরে যদি আমরা বর্গ করি, তাহলে কিন্তু আমরা এর ঘনের সমষ্টিটা পেয়ে যাব। তাহলে এটার ধারাটা কিরকম পাবো, এটার ধারাটা এরকম আসবে, দেখো যে 1³ প্লাস 2³ প্লাস 3³ প্লাস 4³ প্লাস ডট 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 ডট। তো এইভাবে করে যদি আমাদের ধারা দেওয়া থাকে, তাহলে n তম পদের সমষ্টি নির্ণয় করতে বললে আমরা এখানে শুধু n এর মানটা ইনপুট করে দিব, দেওয়ার পরে ক্যালকুলেশন করে যা পাবো সেটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, দেখো এরপরে আসতে পারে, দেখো যে 4 বললো যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার, n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি। দেখো জোড় সংখ্যার সমষ্টি, সমষ্টি। তাহলে দেখো তো n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি, তাহলে এর সমষ্টিটা পাবো n × n+1। সূত্রটা কি, যে n × n+1, অর্থাৎ এই ধারাটা এভাবে দেওয়া থাকবে, দেখো যে 2 + 4 + 6 + 8 প্লাস ডট 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 এই আকারে আমাদের ধারাটা দেওয়া থাকবে। তো তোমাকে বলবে যে এই ধারাটার 7টি পদের সমষ্টি নির্ণয় করো বা 10টি পদের সমষ্টি নির্ণয় করো, বা যে কোনো সংখ্যক দিতে পারে। এই জন্য আমরা হচ্ছে n সংখ্যক যদি সূত্রটা জানি, তাহলে আমরা হচ্ছে যে কোনো ক্ষেত্রেই নির্ণয় করতে পারবো। তাহলে দেখো তো এখানে তোমাকে যদি বলি যে ধরো 3টি পদের সমষ্টি নির্ণয় করো, তাহলে দেখো 3, n এর মান কত 3 ইন্টু, তাহলে 3 × 4, তাহলে 3 4 কিন্তু 12 হবে, তাই না? তাহলে দেখো তুমি যদি যোগ করো নরমালি 6 4 10, 10 আর দিয়ে 12 হবে। তাহলে এটাই বলছে যে n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে n × n+1। ওকে, তারপর দেখো এরপরে 5 আসো, যে n সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি, বিজোড় সংখ্যার সমষ্টি। তাহলে দেখো তো n সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র আমরা পাবো হচ্ছে n²। ওকে, তাহলে এর ধারাটা আমরা কিরকম পাবো, যে 1 + 3 + 5 + 7 ডট 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 আকারে চলতে থাকবে। ওকে, তো এইরকম ধারা দিয়ে বলবে যে এই ধারাটার 10টি পদের সমষ্টি নির্ণয় করো বা 5টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে এক্ষেত্রে দেখো যে যদি আমি তোমাদের দেখাই যে 3টি পদের সমষ্টি, দেখো তো 3টি পদের সমষ্টি তুমি যদি কত, তাহলে কত পাবা, যে 5 আর 3 8 আর 1 9, তাই না? আর 3টা পদের সমষ্টি মানে 3, তাহলে যদি আমরা হচ্ছে 3 এর উপর স্কয়ার দিই, তাহলে কিন্তু হচ্ছে 9 পেয়ে যাব। ওকে, তো এটা তো সহজ ধারা। তো এইভাবে ধারাটা যদি বলে তোমার হচ্ছে 120টা পদে নির্ণয় করো, তো সেক্ষেত্রে হচ্ছে কঠিন হবে। তখন আমরা কি করব, এই সূত্রগুলা ব্যবহার করব। তো এই সূত্রগুলো মূলত কাজে লাগবে তোমার এমসিকিউ সলভ করার ক্ষেত্রে। তোমার যদি সূত্রগুলো জানা থাকে, তাহলে খুব কম সময়ের মধ্যে এমসিকিউ সমাধান করতে পারবে। তো আশা করি সবাই বুঝতে পারছি। এই ছিল মূলত সমান্তর ধারার বেসিক আলোচনা। আগামী ক্লাসে আমরা সমান্তর ধারা সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।